শেখ হাসিনার একনায়কতান্ত্রিক শাসনামলে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণ সভা আগামী শনিবার, সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। জেলা প্রশাসক পোস্টিং নিয়ে প্রশাসনে অসন্তোষ, কর্মকর্তাদের হাতাহাতি। ঢাকা কলেজ ধানমন্ডি আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত 20, সাইনবোর্ড অপসারণ। আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছে এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস অভিযোগ করেছেন, শেখ হাসিনার একনায়কতান্ত্রিক শাসনামলে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মোহাম্মদ ইউনূসের সাথে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন সৌজন্য সাক্ষাতে এলে এই অভিযোগ করেন তিনি। এ সময় ডাচ রাষ্ট্রদূত তার দেশের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে রোহিঙ্গা সংকট সমাধানে পাশে থাকার আশ্বাস দেন। সাক্ষাৎকালে অধ্যাপক ইউনূস ডাচ রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে অন্তর্বর্তী সরকারের উচ্চাকাঙ্ক্ষী সংস্কার কর্মসূচির বাস্তবায়নে নেদারল্যান্ডস সরকারের সহযোগিতা চান। নেদারল্যান্ডস কৃষি, শিল্প, সামুদ্রিক সম্পদ, পরিবেশ এবং বন্যা ব্যবস্থাপনা সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদার করতে আগ্রহী বলে জানান ইরমা ভ্যান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের 11 শ্রেণীর শিক্ষার্থী ফারহান ফাইয়াজ হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছেন তার বাবা। মঙ্গলবার দুপুরে এই আবেদন করেন ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম। একমাত্র ছেলের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন তিনি। তামজিদ সুমনের রিপোর্ট। এমন জীবন গড়ো যেন মৃত্যুর পরও মানুষ তোমাকে মনে রাখে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া শেষ স্ট্যাটাসে লিখেছিলেন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের 11 শ্রেণীর শিক্ষার্থী ফারহান ফাইয়াজ। 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত হয় সে। হাসপাতালে নেয়ার পথে মারা যায় ফাইয়াজ। একমাত্র ছেলের মৃত্যুতে দিশাহারা ফাইয়াজের পরিবার। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় বিচার চেয়ে আবেদন করেন ফাইয়াজের বাবা। আমার একমাত্র ছেলেকে হারিয়ে আমার ফ্যামিলি পুরো আমরা এমন ব্যথা ব্যথিত। পিতার কাঁধে ছেলের লাশ, এর চেয়ে ভারী বস্তু পৃথিবীতে আর কিছু নাই। চাই এর একটা উপযুক্ত শাস্তি হোক, শাস্তির আমার যারা খুন করেছে ফাঁসি হোক। ভাই হত্যার বিচার চাইতে এসে ছোট্ট সাইমা ইসলাম ফারিন বলেন, ভাইয়ের মৃত্যুর পর তছনছ হয়ে গেছে তার জীবন। ভাইয়া চলে যাওয়ার পর থেকে আমি আমার নর্মাল লাইফে ব্যাক করতে পারিনি। আমার প্রতিটা মুহূর্তে, প্রত্যেকটা খুন আমার ভাইয়ের স্মৃতি আমার ভেসে ওঠে। তার স্মৃতিতে আমি সবসময় যখন মনে পড়ে আমার মন সারাক্ষণ ওর জন্য কাঁদে। আমি এখন পর্যন্ত আমার পড়ালেখা শুরু করতে পারিনি। সে এমন জীবন গড়েছিল। ফাইয়াজ হত্যার ঘটনা বর্ণনা করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন চিফ প্রসিকিউটরও। ভিকটিম পরিবাররা বলেছে যে উই ওয়ান্ট জাস্টিস। এই জাস্টিসটা এনশিওর করার জন্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সেটার জন্যই আমাদের এই তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন টিম, তারা আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে অভিযোগটা নিয়ে এসেছেন। যদিও তারা নাও আসতেন, আমরাই টিমের পক্ষ থেকে এই অভিযোগগুলো কম্পাইল করে এখানে মামলা দায়ের করতাম। আমরা একটা ডেস্ক ওপেন করছি আজকের থেকে। সব কিছুকে আমরা কম্পাইল করে মামলার উপযোগী করে ট্রাইব্যুনাল যেদিন বসবেন তখন আমরা এটা বিচারের জন্য উপস্থাপন করব। ন্যায় বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাজ করছে বলেও জানান তিনি। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। ভারতের সাথে কোনো কাজ স্থগিত হয়নি ও সামনের দিনে বিজ্ঞান, প্রযুক্তি সহ আরও কিছু বড় প্রকল্পে তারা বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে তার সাথে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাক্ষাৎ শেষে এসব বলেন তিনি। আর চলমান কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেলেও দ্রুতই ফিরে আসবেন ও কাজ শুরু হবে বলে জানিয়েছেন হাইকমিশনার। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। মঙ্গলবার সকালে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার। বৈঠকে চলমান প্রকল্প এগিয়ে নেবার পাশাপাশি দেশটি আরও বড় বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা।
future press also will not just stop at whatever we have got. They also offered something, and we have also devised, and we will talk about those projects, funding of the project, implementation part of it. আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্পের ঠিকাদার দ্রুতই ভারত থেকে ফিরে আসবেন উল্লেখ করে দেশটির হাইকমিশনার বলেন, চলমান কোনো প্রকল্পই স্থগিত করা হয়নি। লাইন অফ ক্রেডিটের আওতায় যে $763 কোটি বাংলাদেশ পাবার কথা তাও ছাড় করার আশ্বাস দেন তিনি। They are not stopped. The projects are going on, and I think they are basically, as I said, they are very big projects and located at different sites. So the contractors will be coming back to start. Have you discussed about how India deal with this new government? Anything? So we are engaging. We are engaging, of course. We are very closely engaging with the government. এদিকে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় 14 সেপ্টেম্বর বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের স্মরণসভার জন্য প্রায় 5 কোটি টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। এটা একটা ছোট 5 কোটি টাকা, কারণ অনেক সব দেশ থেকে আসবে, ওদের কিছু দুপুরবেলা থাকবে, পানির ইসে আছে কিছু, এটা একেবারে মিনিমাম আমরা দেখেছি যে এর চেয়ে কমে হবে না। ওরা যারা এরা ছাত্র যারা এটা ডিল করছে, তথ্য উপদেষ্টা এসে তারা ঠিক করবে কারা আসবে ওখানে, যারা এখানে জড়িত ছিল আন্দোলনে, যাদের এসে শহীদ হয়েছে, বিশেষ করে শহীদ পরিবারে, ওরা আসবে। বৈঠকে চলমান লোডশেডিং নিয়ে কোনো এজেন্ডা ছিল না, তবে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানান অর্থ উপদেষ্টা। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। ভবিষ্যতে সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে একথা বলেন তিনি। আর পূজায় আইন শৃঙ্খলার অবনতির চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে বলেও জানান উপদেষ্টা। এছাড়া প্রধান উপদেষ্টার পক্ষ থেকে দুর্গাপূজায় বিভিন্ন মণ্ডপে 4 কোটি টাকা বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। রকুনউদ্দিনের আরেকটি রিপোর্ট। আসন্ন শারদীয় দুর্গাপূজার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক। পূজামণ্ডপ তৈরি ও পূজাকালীন সময়ে নিরাপত্তার পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে বলে বৈঠক শেষে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়া প্রতিটি পূজামণ্ডপে রাতে অন্তত 3 জন ও দিনে 2 জন স্বেচ্ছাসেবক থাকবেন বলেও জানান তিনি। কোনো ধরনের হামলা না হয়, এটা এনশিওর করার দায়িত্ব আমার। এই ব্যবস্থা আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। আজানের কমের পক্ষে 5 মিনিট আগে কোনো বাদ্যযন্ত্র বা মাইকের ব্যবহার বন্ধ রাখতে হবে এবং নামাজ শেষ পর্যন্ত এই ধরনের কার্যকলাপ বন্ধ রাখতে হবে। আর দুর্গাপূজা উপলক্ষে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে 4 কোটি টাকা বিশেষ বরাদ্দ দেওয়া হবে বলে জানান ধর্ম উপদেষ্টা। আমরা একটু তালিকা করে অসচ্ছল মন্দিরগুলোকে আমরা এই 4 কোটি টাকা জেলা প্রশাসকদের মাধ্যমে এগুলো আমরা বিতরণ করব। এতদিন যে বিচার হয় নাই, এটা তদন্ত করে কোন কোন মামলার স্পেসিফিক মামলা আছে আমাদের জানালে আমরা একটু মনিটর করব। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, সীমান্তে হত্যা বন্ধে কি পদক্ষেপ নিচ্ছে সরকার। মডার্ন কিলিং সম্বন্ধে এখানে একটু আলোচনা হয়েছে, এই জন্য আমি এখানে শুধু বলবো, আমি ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে এই ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট অথরিটিকে আদেশ করেছি এবং আমি আশা করব ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না। সবাইকে আমি অনুরোধ করেছি যে এবার যেন আপনারা বর্ডার বেল্টে ভালো ভালো পূজা মণ্ডপ করেন, যেন আমাদের লোক ওই পারে যেন না যায় পূজা দেখার জন্য, আর ওই পারের লোকও যেন এই পারে না আসে, এইটার ব্যবস্থা নেওয়ার জন্য। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে জাতীয় ঐক্যের সৃষ্টি হয়েছে তা ধরে রাখতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। জাতি বিভক্ত থাকলে অন্যায় এবং অবিচারের শাসন আবারও ফিরে আসার আশঙ্কা তার। বেকারত্ব চ্যালেঞ্জ উল্লেখ করে আসিফ বলেছেন, দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলে কর্মসংস্থানের ব্যবস্থা করছে সরকার। জানান, তৈরি পোশাক খাতে শ্রমিকদের স্বার্থ রক্ষার পাশাপাশি শৃঙ্খলা ফিরিয়ে আনা এই মুহূর্তে সরকারের অগ্রাধিকার। এনটিভির স্পেশাল করেসপন্ডেন্ট মুকসিমুল হাসানের সাথে একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানান আসিফ মাহমুদ। সরকারের 1 মাস হয়ে গেছে, এই 1 মাসে দায়িত্ব পালন করতে গিয়ে আপনার অভিজ্ঞতার আলোকে সামনের দিনের চ্যালেঞ্জ কি মনে হচ্ছে? যে জাতীয় ঐক্যের ভিত্তিতে ফ্যাসিবাদী
সরকারের পতন হয়েছে, সেই জাতীয় ঐক্যটাকে ধরে রেখেই এই ফ্যাসিবাদী যে ব্যবস্থা বাংলাদেশে, সেই ব্যবস্থার বিলোপ সাধন করাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জনমতের ভিত্তিতে একটা নতুন বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যেতে চাই আমরা। এখানে আমাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা, রাজনৈতিক কোনো বড় রাজনৈতিক দল থেকে না হওয়ার কারণে এটা আমাদের একটা পজিটিভ দিক যে আমরা আসলে মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটার প্রতিফলন করতে আমাদের কোনো প্রতিবন্ধকতা নেই। জাতীয় নাগরিক কমিটি হয়েছে, তারা কি আপনাদেরই উপদেষ্টা নাকি তাদের কিভাবে তৈরি হয়েছে এবং তারা আসলে কি করবে? যারা এই গণঅভ্যুত্থানকে সফল করেছেন, দেশ গড়ার পুনর্গঠনে তাদের রিপ্রেজেন্টেশন নিয়ে আসার জন্য জাতীয় নাগরিক কমিটি আসলে ফর্ম হয়েছে। যারা ফর্ম করেছেন তাদের সাথে যতটুকু কথা হয়েছে যে সরকারও যেন ঠিকভাবে এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপে কাজ করে যায় সেটা নিশ্চিত করার জন্য তারা কাজ করবেন। সেটার জন্য বিরোধিতা করতে হলে বিরোধিতা করবেন এবং সকল রাজনৈতিক প্ল্যাটফর্মের থেকেই এটা আসলে প্রত্যাশা করব একটি সুন্দর কাঠামোর বাংলাদেশ যেন আমরা গড়ে দিয়ে যেতে পারি। সংযুক্ত আরব আমিরাতের 57 জন যারা শ্রমিক যারা সেখানে আন্দোলন করেছিল, আপনাদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে, তাদের জন্য আপনাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে বা আপনাদের সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা? তাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ এবং একই সাথে তাদের কর্মসংস্থান নিশ্চিতের জন্য ইতিমধ্যেই আমাদের সর্বশেষ যে ক্যাবিনেট মিটিং সেখানে আলোচনা হয়েছে এবং এটা নিশ্চিতের জন্য আমরা ইতিমধ্যেই কাজ করা শুরু করেছি। গার্মেন্টস সেক্টরকে স্থিতিশীলতার জন্য আপনারা কি ভূমিকা নিচ্ছেন? কিছু অসন্তোষ তাদের মধ্যে আছে, কিছু যৌক্তিক দাবি রয়েছে। তাদের এই যৌক্তিক দাবিগুলো পূরণে সরকার সর্বোচ্চ কাজ করে যাবে। এই সেক্টরটাকে উন্নত করতে হলে এবং সাফল্য অর্জন করতে হলে প্রথমে শ্রমিকদের ন্যায্যতা সেটা তাদেরকে দিতে হবে, তাদের অধিকার তাদেরকে দিতে হবে, কারণ তারা খুশি থাকলে এবং তারা ঠিকভাবে কাজ করলেই আসলে আমরা একটা সাফল্যে পৌঁছাতে পারবো জাতীয়ভাবে। সেই জায়গা থেকে শ্রমিকদের স্বার্থটাই প্রথম প্রাধান্য পাবে এই সরকারের কাছে। যুব সমাজের কর্মসংস্থান এবং বেকারত্ব হ্রাসের জন্য আপনাদের কি ভূমিকা থাকবে? বেকারত্ব একটা অনেক বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। দক্ষ কর্মক্ষম গোষ্ঠী হিসেবে যুবকদেরকে কিভাবে তৈরি করা যায় সেটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে কিভাবে আসলে ট্রেন করে স্কিল্ড লেবার আমরা পাঠাতে পারি সেটা নিয়ে আমরা কাজ করব। আমাদের ইয়াংদের মধ্যে অনেক আইডিয়াজ আছে, সেই জায়গা থেকে আমরা চিন্তা করেছি যে একটা স্টার্ট আপ ইনকিউবেটর পৃথিবীর অনেক দেশেই আছে, নিউ স্টার্ট আপদেরকে সহযোগিতা করার একটা প্রজেক্ট আমরা হাতে নেব খুব দ্রুত সময়ের মধ্যে, সেটা আপনাদের সামনে আসবে। নতুন এই সুন্দর বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে যদি কোনো মেসেজ কিংবা কোনো প্রত্যাশা থাকে? প্রত্যাশা একটাই যে আমাদের যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে, ভিন্ন মতের বিভিন্ন মানুষ সবাই আমরা এক জায়গায় আসতে পেরেছি এবং সেটা এখনও কন্টিনিউয়াস আছে। এই জাতীয় ঐক্যটা আমাদেরকে ধরে রাখতে হবে। আমরা যদি বিভাজিত হয়ে যাই যে কোনো দ্বন্দ্বে, তাহলে সেটা দিন শেষে ফ্যাসিবাদী প্রবণতাকেই সহযোগিতা করবে এবং আবার এদেশে একটা অন্যায় অবিচারের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে কাজ করবে। বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো ঘোষিত 31 দফা সংস্কার কর্মসূচির বিষয়ে তৃণমূলে যাওয়া হবে এবং জনমত তৈরি করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামী দিনের কর্মকৌশল চূড়ান্ত করতে যুগপৎ আন্দোলনের শরিক বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ও গণ অধিকার পরিষদের নেতাদের সাথে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে তিনি এই কথা জানান। বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে প্রথমে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ও পরে ভিপি নূরের গণ অধিকার পরিষদের নেতাদের সাথে বৈঠক হয়। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে এবং তাদেরকে যৌক্তিক সময় দেয়া হবে। 31 দফা যে সংস্কারের যে বিষয়টি আছে, যেটা আমরা 1 বছর আগে দিয়েছি আপনারা জানেন, এবং 31 দফা সংস্কারের মধ্যে রাষ্ট্রের প্রায় সব সংস্কারের কথা বলা হয়েছে। আর এখানে যদি 2-1টা সংযোজন করতে হয়, আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি সেগুলো আমরা সংযোজন করব আগামী দিনে। এটা নিয়ে আমরা জনগণের কাছে যাব, দেশের মানুষের কাছে যাব, আগেও গিয়েছি। যেহেতু সংস্কারের বিষয়টি আছে, এটা মানুষের কাছে তুলে ধরবো আমরা।
সচিবালয়ে জেলা প্রশাসকদের পোস্টিং নিয়ে অসন্তোষে কর্মকর্তাদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটেছে। দুপুরে সচিবালয়ে এই ঘটনা ঘটে। 34 জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে আজ। এরপরেই উপসচিবদের মাঝে হাতাহাতির এই ঘটনা ঘটে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মাঠ পর্যায়ের কার্যক্রম ত্বরান্বিত করতে বিভিন্ন জেলা প্রশাসকদের প্রত্যাহার করে নতুন করে দায়িত্ব দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় ডিসিদের দায়িত্ব পরিবর্তন করে বদলির কার্যক্রম চলছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবশেষ 24 ঘন্টায় 5 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন আরও 534 জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এখনই সঠিক ব্যবস্থা না নিলে ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে। হাসানুল শাওনের রিপোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন 102 জন আর মোট আক্রান্ত হয়েছেন 16,000-এর বেশি মানুষ। আর চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 19 জনের মৃত্যু হয়েছে। সব মিলে পরিস্থিতি দিন দিন উদ্বেগজনক হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জুলাই মাসেই আমরা জানিয়েছিলাম যে সেপ্টেম্বর মাসে বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি খারাপ হবে। শুধুমাত্র ঢাকায় নয়, ঢাকার বাইরেও ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করতে পারে। পুরো সেপ্টেম্বর জুড়েই ডেঙ্গু পরিস্থিতি খারাপ থাকবে যদি আমরা সঠিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে না পারি। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম এবং খুলনা সহ বেশ কিছু জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই অবস্থায় মশা নিধনের উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এই মুহূর্তে যেটি করণীয় সেটি হচ্ছে হটস্পট ম্যানেজমেন্ট। যেই জায়গাগুলোতে, যেই বাড়িতে ডেঙ্গু রোগী আছে সেই বাড়ির চতুর্দিকে 200 মিটারকে কেন্দ্র করে ফগিং করে উড়ন্ত মশা মেরে দিতে হবে। সঙ্গে সঙ্গে লার্ভাল ম্যানেজমেন্ট এবং ব্রিডিং সোর্স ম্যানেজমেন্টও করতে হবে। যদি আমরা জোরে সোরে সেপ্টেম্বর মাসে এই কাজগুলো করতে পারি তাহলে অক্টোবরে যে ভয়াবহতা হওয়ার একটি সম্ভাবনা আছে সেটিকে আমরা ঠেকাতে পারবো বলে আমি মনে করি। এছাড়া সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ডেঙ্গু বিরোধী উদ্যোগগুলোতে জনগণকে সম্পৃক্ত করার পরামর্শ বিশেষজ্ঞদের। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে অর্থনৈতিক সংলাপের অংশ হিসেবে আগামী সপ্তাহে বাংলাদেশে আসছে মার্কিন প্রতিনিধি দল। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা করার কাজে সহায়তার অংশ হিসেবে আগামী 14 ও 15 সেপ্টেম্বর ঢাকায় দুদেশের উচ্চ পর্যায়ের অর্থনৈতিক সংলাপ হবে। আলোচিত মার্কিন কূটনীতিক ডোনার লুর নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে সংলাপে ডক্টর ইউনূস ও কর্মকর্তারা অংশ নেবেন। সংলাপে বাংলাদেশের আর্থিক পরিস্থিতি ও মুদ্রানীতি নিয়ে আলোচনা হবে। মার্কিন কর্মকর্তারা বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। গণ অভ্যুত্থানের সঙ্গে মার্কিন সম্পৃক্ততার অভিযোগ নাকচ করে ওয়াশিংটন বলছে, ইউনূস সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী তারা। এদিকে ইউনূস সরকারকে সমর্থন জানিয়েছেন মার্কিন সিনেটের মেজরিটি হুইপ সিনেটর ডিক ডারবিন। চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অগ্রণী ব্যাংকের ঝেঙ্গারচর বাজার শাখার ভল্ট থেকে ৭৫,২০,০০০ টাকা নিয়ে পালিয়ে যাবার অভিযোগ উঠেছে ক্যাশিয়ার দীপঙ্কর ঘোষের বিরুদ্ধে। এই ঘটনায় শাখা ব্যবস্থাপক ইউসুফ মিয়া বাদী হয়ে গত 2 সেপ্টেম্বর মতলব উত্তর থানার মামলা করছেন। বলা হয়, গত 29 আগস্ট দীপঙ্কর ঘোষ ব্যাংকে আসেননি। তার মোবাইলে ফোন করলে জানান তার বাবা অসুস্থ, তাই আসতে দেরি হবে। পরে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। 1 সেপ্টেম্বর থানায় অভিযোগের প্রেক্ষিতে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পুলিশের উপস্থিতিতে বিকল্প চাবি দিয়ে ভল্ট খোলা হয়। ভল্টে ৭৫,২০,০০০ টাকা কম পাওয়া যায়। বেতনের দাবিতে সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা অবরোধ করে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। 2 ঘন্টার বেশি সময়ের অবরোধে সৃষ্টি হয় তীব্র যানজটের। অগস্ট মাসের বেতন কয়েকবার সময় নিয়েও দিতে না পারায় বিকেলে শ্রমিকরা চক্রবর্তী এলাকায় মহাসড়ক অবরোধ করে। বন্ধ হয়ে যায় যান চলাচল।
বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক কর্তৃপক্ষ বলছে, বাংলাদেশ ব্যাংক কোম্পানির হিসাব বন্ধ করায় তারা সময়মতো বেতন দিতে পারছে না। তবে বিএফআইইউ বলছে, কোনো কোম্পানির হিসাব বন্ধ করেনি তারা। এর আগে নিয়োগে নারী পুরুষের সম অধিকার এবং হাজিরা বোনাস বাড়ানোর ঘোষণা সত্ত্বেও পোশাক খাতের পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি শিল্পাঞ্চল আশুলিয়ায়। এদিকে গাজীপুরের হাতিয়া এলাকায় ভার্গো পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে যৌথ বাহিনীর আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বর্তমান প্রজন্ম রাজনীতি সচেতন হিসেবে গড়ে উঠবে। আর সার্জিস আলম বলেছেন, তরুণ প্রজন্ম সুন্দর বাংলাদেশ দেখতে চায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বিভাগীয় ও জেলা পর্যায়ের সভায় সমন্বয়করা এসব কথা বলেন। ওয়ালিউল্লাহ আলীর ডেস্ক রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের জেলা পর্যায়ে মতবিনিময় কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটিতে এই সভা। কেন্দ্রীয় শহীদ মিনারে এতে অংশ নিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার রাজনীতি বিমুখ একটি প্রজন্ম তৈরি করে জনগণকে একে অপরের মুখোমুখি দাঁড় করিয়েছিল। এই বৃত্ত থেকে বেরিয়ে এসে তারা একটি রাজনীতি সচেতন প্রজন্ম করতে চান, যারা ক্ষমতাকে প্রশ্ন করার ক্ষমতা রাখবে। এই সরকারে যদি আপনারা থাকতে চান, তাহলে সিঙ্গাপুর গিয়ে সিঙ্গাপুরের চিকিৎসা ব্যবস্থা না নিয়ে সিঙ্গাপুরের চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে আপনারা নিশ্চিত করুন। নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর পৌর স্টেডিয়ামে মতবিনিময় সভায় সার্জিস আলম বলেছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এক ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। আবারও যদি ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে ওঠে, তাদেরও দেশ ছাড়া করা হবে। তরুণ সমাজকে স্পষ্ট করে একটি কথা বলতে চাই, আমরা যখন সময়ের প্রয়োজন হবে তখন রাজপথে নামব। যখন সময়ের প্রয়োজন হবে আমরা রাজপথে স্লোগান দিব। যখন সময়ের প্রয়োজন হবে মা বাবাকে বলে জীবন বাজি রেখে রাস্তায় নেমে পড়ব। যখন প্রয়োজন হবে ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো যে কোনো ফ্যাসিস্টের রাজপথ থেকে দেশ ছাড়া করব। সিলেট শিল্পকলা একাডেমিতে মতবিনিময় সভায় হাবিব আল ইসলাম বলেছেন, জাতীয় সংহতি রক্ষায় সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ছাত্ররা অবস্থান নেবে। স্বাধীন রাষ্ট্র হিসেবে ভূখণ্ড রক্ষায় রাষ্ট্রযন্ত্রকে আরও শক্তিশালী করতে সরকারকে সহযোগিতা করবে ছাত্র জনতা। দিল্লির সাথে আমরাও চাই একটা সুসম্পর্ক থাকুক, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকুক, কিন্তু সেই সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, দুই দেশের ন্যায্যতার ভিত্তিতে। এক দেশ প্রভুত্বের মতো আচরণ করবে আর এক দেশ দাসত্বের মতো গোলামি করে যাবে, এটা এখন চলতে দেওয়া যাবে না। বরিশাল সরকারি কলেজের অধ্যক্ষের কক্ষে বিভিন্ন সরকারি কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন, ছাত্র জনতার বিপ্লবকে পুঁজি করে একটি রাজনৈতিক গোষ্ঠী চাঁদাবাজি দখলবাজি শুরু করেছে। অপরাজনীতির সব অপতৎপরতা 5ই আগস্ট শেষ হয়েছে উল্লেখ করে যারা এখন নতুন করে চাঁদাবাজি শুরু করেছে তাদের সংশোধনের আহ্বান জানান তিনি। ওয়ালিউল্লাহ আলী, এনটিভি নিউজ ডেস্ক। গণতন্ত্রের অভাবেই দেশের ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে বলে মনে করেন সংবিধানের অন্যতম প্রণেতা ডক্টর কামাল হোসেন। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে সংবিধান সংস্কার বিষয়ক আলোচনায় লিখিত বক্তব্যে একথা বলেন তিনি আরও বলেন, জনগণের ক্ষমতায়নেই একটি জাতির প্রকৃত শক্তি নিহিত। আর সংবিধানে যেন জনগণের ক্ষমতায়নের নিশ্চয়তা দেওয়া হয় সে বিষয়ে গুরুত্ব আরোপ করেন ডক্টর কামাল হোসেন। সংবিধানে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে উল্লেখ করেন তিনি। আর নতুনদের সাথে পুরাতনদের মতামতকে প্রাধান্য দেওয়ারও আহ্বান জানান জ্যেষ্ঠ এই আইনজীবী। নির্বাচন কমিশন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল তুলে নেয়ায় রাজনৈতিক দল হিসেবে গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে কোনো আইনি বাধা নেই। সকালে দলটির আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া একথা জানান। এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও এতদিন নিবন্ধন না দেওয়ার পেছনে আওয়ামী কর্তৃত্ববাদী সরকারের অসৎ উদ্দেশ্য ছিল। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে 2017 সালের 31 ডিসেম্বর ইসিতে আবেদন করে গণসংহতি আন্দোলন। তখন দলটির আবেদন খারিজ করে কমিশন। 2018 সালের 23 সেপ্টেম্বর রাজনৈতিক দল হিসেবে গণসংহতি আন্দোলনে নিবন্ধন আবেদন খারিজ করার সিদ্ধান্ত প্রত্যাহার করতে ইসিকে আইনি নোটিশ পাঠানো হয়।
উন্নয়ন গবেষকরা মনে করছেন বৈষম্য বাড়ার পেছনের অন্যতম কারণ হলো সমান সুযোগ না পাওয়া। দুপুরে আকিজ বাশির গ্রুপ প্রেজেন্টস সাস্টেইনেবিলিটি সামিট এবং দ্বিতীয় এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসব কথা উঠে আসে। বক্তারা বলেন, টেকসই উন্নয়ন অভীষ্ট বা এসডিজিতে অন্যতম প্রধান বিষয় হচ্ছে আর্থিক অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং দারিদ্র্য ও বৈষম্য কমানো। এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের উপর জোর দেন তারা। টেকসই উন্নয়ন ও জনসাধারণের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার জন্য এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড দেওয়া হয়। রাজনৈতিক দলগুলোর উপর আস্থা কমে যাওয়ায় ভোটের হিসেবে মাঠ ও অনলাইন দুই জরিপে পিছিয়ে আছে দলগুলো। সকালে রাজধানীর একটি হোটেলে ইনোভেশন কনসাল্টিং বাংলাদেশ নামক একটি গবেষণা সংস্থা জরিপে এ তথ্য উঠে আসে। ৫,১১৫ জনের উপর পরিচালিত জরিপে দেখা যায়, কাকে ভোট দেবেন তা এখনও নিশ্চিত নন ৩৪%, বিএনপিকে ভোট দিতে চান ২১% ও ১৪% জামায়াত ইসলামীকে ভোট দিতে চান। এছাড়া ১০% ছাত্র সমর্থিত নতুন দলকে ভোট দেওয়ার আগ্রহ রয়েছে। দীর্ঘ ১৮ বছর পর দেশে ফিরেছেন প্রয়াত বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর ছোট ভাই রিয়াজ উদ্দিন আহমেদ মনি। সকাল ৯টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এরপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে রাজধানীর আজিমপুর কবরস্থানে বড় ভাই নাসির উদ্দিন আহমেদ পিন্টুর কবর জিয়ারত করেন। এ সময় রিয়াজ উদ্দিন জানান, স্বৈরাচার শেখ হাসিনার হামলার কারণে দীর্ঘদিন দেশে আসতে পারেননি তিনি। বড় ভাইয়ের জানাজায়ও অংশ নিতে পারেননি বলে জানান বিএনপির এই নেতা। প্রয়াত বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুকে স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে অভিযোগ করে রিয়াজ উদ্দিন মনি জানান, ভাইয়ের হত্যাকারীদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে তাদের পরিবার। এই স্বৈরাচার হাসিনা সরকারের অবৈধ সরকারের রসায়নের উপরে দেশান্তর হই এবং এই যদি আমি দেশে না যেতাম আমার উপর অনেক অত্যাচার হতো, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমার বড় ভাই নাসির উদ্দিন পিন্টুকে হত্যা করেছে জেলের মধ্যে রেখে। নতুন স্বাধীন পেয়েছি আমরা, যার জন্য আমরা বাংলাদেশে এসেছি। আমার মতো অনেকেই আরও বাংলাদেশে এসেছে। তো আমি এখন ইনশাল্লাহ আমার আসার মূল উদ্দেশ্য, প্রথম কাজটা হবে আমার ভাই নাসির উদ্দিন আহমেদ পিন্টুর হত্যার মামলা করব। নগদ নিবেদিত অর্থনীতির খবর। সামর্থ্যবানদের ট্যাক্স আদায় ও দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে সরকার। আজ রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর অডিটোরিয়ামে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ আয়কর রিটার্ন নিয়ে এক সভায় একথা বলেন। যারা নিয়মিত কর দিচ্ছেন তারা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন উল্লেখ করে উপদেষ্টা বলেন, এসব বন্ধে দ্রুত পদক্ষেপ নিচ্ছে সরকার। যারা আয়কর দেওয়ার যোগ্য তাদের ট্যাক্স দেওয়ার আহ্বানও জানান অর্থ উপদেষ্টা। এ সময় এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, অনলাইন রিটার্ন দাখিল সহজ করতে 12 সেপ্টেম্বর থেকে কল সেন্টার সেবা চালু হচ্ছে। আগামী বছর 1 জুলাই থেকে অনলাইনে সম্পূর্ণ ট্যাক্স রিটার্ন দাখিল করা যাবে। শেখ হাসিনার একনায়নতান্ত্রিক শাসনামলে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণ সভা আগামী শনিবার, সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। জেলা প্রশাসক পোস্টিং নিয়ে প্রশাসনে অসন্তোষ, কর্মকর্তাদের হাতাহাতি। ঢাকা কলেজ ধানমন্ডি আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত 20, সাইনবোর্ড অপসারণ। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।